হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, কালকে বাজেট ২০২৫ গেছে। আর আজ এইবারের যে বাজেট মানে ২০২৫ এর যে বাজেট, সেটা একটা অবাক করা বাজেট। আমি ডিটেইলসে পুরো বাজেটের কেন এটা এত মানে আশ্চর্যজনক বাজেট সেটা ডিটেইলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বাজেটে কি, কি পরিবর্তন এসছে, কোন সেক্টরে পরবর্তীকালে কি চেঞ্জেস আসতে চলেছে এবং তার সঙ্গে, সঙ্গে এটাও দেখব যে আমাদের আ ওভারঅল জিডিপিতে কি পরিবর্তন ভবিষ্যতে আসতে পারে, এই সমস্ত কিছু ডিটেইলস এই ভিডিওটাতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। দেখো, বাজেট ২০২৫ যেটা এসছে, সেই বাজেটের মধ্যে সবথেকে অবাক করা বিষয় সেটা আমি শেষে গিয়ে বলছি যে কি অবাক আ আ করার মতো জিনিস এই বাজেটের মধ্যে রয়েছে এবং যেটা গত কয়েক বছরে যে বাজেট পাবলিশ হয়েছে সেই বাজেটে কিন্তু সেই পরিবর্তন আসেনি। তার সত্ত্বেও আমরা দেখলাম বাজেট মানে আসার এত অবাক করার বিষয় একটা বাজেট আসার পরেও শেয়ার মার্কেটে কোনো চেঞ্জেস আসেনি। উল্টে শেয়ার মার্কেট কিন্তু ডাউন গেছে। কেন গেছে? কি জন্য গেছে? কেন বাজেট শেয়ার মার্কেটকে কোনোভাবে ওঠাতে পারেনি? সেই সমস্ত কিছু ডিটেইলসও এই ভিডিওটার মধ্যে থাকবে। দেখো, ১ম আসি এগ্রিকালচার সেক্টর। এইবারে বাজেটে সবথেকে প্রায়োরিটিতে যেটা ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরে যেটা বলা হচ্ছে যে পালস যেটা রয়েছে সেখানে সেলফ সাফিসিয়েন্সি নিয়ে আসার হতে পারে। আমরা জানি যে পালস হচ্ছে ইন্ডিয়াতে সবথেকে বেশি পালস প্রোডাকশন হয়। তো অবভিয়াসলি পালসের উপরে ইন্ডিয়ার একটা আলাদা ফোকাস রয়েছে। মানে ইন্ডিয়া প্রচুর পরিমাণে পালস এক্সপোর্ট করে বিভিন্ন কান্ট্রিতে। সো তাই জন্য পালসের উপরে একটা ফোকাস রাখা হবে বলা হয়েছে। এবং বিহারে আমরা এইবারে বাজেটে দেখেছি যে বিহারকে একটু বেশি করে প্রায়োরিটি রাখা হয়েছে। আ বিভিন্ন সেক্টরে আমরা দেখলাম যে বিহারের জন্য আলাদা করে কিছু ফান্ড ইস্যু করা হয়েছে। তো বিহারে কিন্তু মাখানা বোর্ড তৈরি করা হবে বলে বলা হয়েছে। মাখানা বোর্ড আমরা জানি মাখানা প্রচুর পরিমাণে বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট হয়। ওয়েস্ট কান্ট্রি গুলোতে মাখানা প্রচুর পরিমাণে সবাই খায়। অ্যাজ এ চিপস এর বদলে হেলথি ফুড হিসেবে মাখানাকে ইউস করা হয়। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে যেহেতু এক্সপোর্ট হচ্ছে তাই জন্য বিহারে কিন্তু একটা মাখানা বোর্ড তৈরি করা হবে। কারণ বিহার হচ্ছে মাখানা প্রোডাকশন সেন্টার বলতে পারো। এগ্রিকালচারে এমপ্লয়মেন্ট বাড়ানোর উপরে ফোকাস রাখা হবে, স্কিল ডেভেলপমেন্টের উপরে ফোকাস রাখা হবে, টেকনোলজি অ্যাডপশন এর উপর ফোকাস রাখা হবে, রুরাল ইকোনমি যাতে ডেভেলপ হয় তার জন্য ফোকাস রাখা হবে। তো এইবারের যে বাজেট, এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচারকে একটা ফোকাসে রাখা হয়েছে। কারণ এগ্রিকালচার সেক্টর ডাউনশিপে চলছিল কয়েক বছর ধরে। তো তাই জন্য এগ্রিকালচারে একটা আ ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে এ ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস। আমরা জানি যে এই HY যে সিডস গুলো হয় অর্থাৎ ভ্যারাইটি সিডস গুলো হয় যেগুলো প্রচুর পরিমাণে প্রোডাকশন দেয়। সেগুলোর মাধ্যমে একটা ন্যাশনাল মিশন লঞ্চ করার কথা বলা হয়েছে। মিশন ফর কটন প্রোডাক্টিভিটি। কটন প্রোডাক্টিভিটির জন্য আরো যাতে বাড়ানো যায় তার জন্য আ একটা মিশন লঞ্চ করা হয়েছে। সেটাও কিন্তু এই বাজেটে অ্যানাউন্স করা হয়েছে। এছাড়া ফিশারিজ সেক্টরকে ডেভেলপ করার জন্য ডিপ সি থেকে, হাই সি বা ডিপ সি থেকে যাতে মাছ ধরে নিয়ে আসা যায় এবং সেই মাছকে যাতে প্রোডাকশন করা যায়, সেটার জন্য একটা চিন্তাভাবনা এই বাজেটে রাখা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক। দেখুন, আমরা যে বাজেটে যত ব্যাংক দেখেছি, তার মধ্যে কখনো SBI কে দেখেছি, কখনো HDFC কে দেখেছি। আমরা জানি রিসেন্টলি ডোমেস্টিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ব্যাংক DSIB বলে ৩ টে ব্যাংককে ডিক্লেয়ার করা হয়েছে। যার মধ্যে SBI আছে, HDFC আছে, ICICI আছে। এবার কি দেখছি যে এইবারে বাজেটে দেখতে পাচ্ছি যে পোস্ট পেমেন্টস ব্যাংক যেটা অর্থাৎ IPPB, পেমেন্টস ব্যাংকে বেশি করে প্রায়োরিটি রাখা হয়েছে। IPPB বিশেষ করে পোস্টাল ব্যাংক যেটা, সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথাও না কোথাও চাইছে যে এই পোস্টাল ব্যাংককে ডেভেলপ করতে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতের মধ্যে রয়েছে। মানে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুতে বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে তার আন্ডারে যত কিছু আছে সেগুলোকে যাতে বেশি করে প্রমোট করা যায়, সেগুলোকে যাতে বেশি করে ডেভেলপ করা যায়। আচ্ছা, এবার দেখতে পারি যে কোনটা চিপ হতে চলেছে। প্রাইস কোনটা কম হতে চলেছে, কোনটা কস্ট বেশি হতে চলেছে। সেটা একটা লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম কি এডিবল অয়েল, আমরা জানি সরষের তেল এখন ৳১৭০ লিটার। তো এডিবল অয়েলের প্রাইস বলা হচ্ছে যে কমতে পারে কারণ পালস প্রোডাকশন এর উপর জোর দেওয়া হচ্ছে। ফ্রুট ভেজিটেবল এর দামও কমতে পারে। মাখানা যেটা বলা হচ্ছিল এটা প্রায় ৳৩০০ ৳৩৫০ ২৫০ গ্রামের দাম নেয়। তো এবারে ভেবে দেখো ৳১,০০০ কাছাকাছি কেজি আছে। তো এটারও কিন্তু মাখানার উপরেও কিন্তু একটা প্রাইস কমানোর চিন্তাভাবনা আছে। মেরিন প্রোডাক্ট, ড্রাগ, হ্যান্ডিক্রাফটস, তারপরে মোবাইল ফোন, ইলেকট্রনিক গুডস, ইভি ব্যাটারি, লেদার গুডস, এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলোর কিন্তু প্রাইস কমতে পারে বলা হচ্ছে। বাড়তে পারে কোনগুলো? যেরকম কি ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, নেটেড ফাইবারস, আ ফ্যাব্রিক্স যেগুলো।
সেগুলোরও কিন্তু দাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে পারে, যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে। কারণ এই সমস্ত জিনিস এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। তো ইন্ডিয়া চায় যে চায়না থেকে যাতে কোনোভাবে না হয়। সো ডোমেস্টিক মার্কেটে এগুলোকে যদি তৈরি করা হয়, প্রোডাকশন করা হয় তাহলে কিন্তু এর প্রাইস বাড়তে পারে। অনেকগুলো নতুন স্কিম লঞ্চ করা হয়েছে, যেরকম প্রাইম মিনিস্টার আ ধ্যা ধনধান্যে কৃষি যোজনা, এটা লঞ্চ করা হয়েছে। এছাড়া নতুন ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আমি একটু আগেই বললাম যে গভর্নমেন্ট চাইছে যে নতুন করে এগ্রিকালচার সেক্টরে প্রমোশন আসুক। তাই জন্য দেখতে পাচ্ছি যে নতুন গভর্নমেন্ট প্ল্যানের মধ্যে ইউরিয়া প্ল্যান্ট প্রচুর রয়েছে। অর্থাৎ যেখানে ফার্টিলাইজার প্রোডাকশন হবে। যেরকম আমাদের পানাগড়ে ওয়েস্ট বেঙ্গলে একটা ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি করা হবে বলা হয়েছে। গোরখপুরে উত্তরপ্রদেশে আছে, সিন্ধ্রি ঝাড়খণ্ডে আছে, তালচের উড়িষ্যাতে আছে। এই যে এই ইউরিয়া সেক্টর, অর্থাৎ এই যে ফার্টিলাইজার সেক্টর যদি ডেভেলপ করে, তাহলে আমরা দেখতে পাবো যে এগ্রিকালচার সেক্টর রিলেটেড যে সমস্ত শেয়ার প্রাইস কালকে দেখেছি যে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে। আর এটা হওয়ারও দরকার ছিল, কারণ অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে এগ্রিকালচার সেক্টর তলানিতে ঠেকছিল। জিডিপিতে এগ্রিকালচার সেক্টরের সবথেকে বেশি যে চান্স, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল। অথচ আমরা দেখতে পাই কি ম্যাক্সিমাম আনঅর্গানাইজড যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ প্রচুর লোক যে কাজ করে, তারা কোথায় কাজ করে? তারা এগ্রিকালচারে কাজ করছে। তো এগ্রিকালচারে কাজ করা সত্ত্বেও এগ্রিকালচার সেক্টরকে গভর্নমেন্ট কোনো বুস্ট দিচ্ছিল না। তো এইবারে বাজেটে কিন্তু সেই বুস্টটা দেখতে পেয়েছি। এবারে আসি এমএসএমই সেক্টর। এমএসএমই সেক্টর তোমরা জানো যে গত কয়েক দশক ধরে স্টার্টআপ কালচার কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে বিভিন্ন স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজ গুলো আস্তে আস্তে তৈরি হয়েছে এবং দেশের ইকোনমিতে এরা অনেক ভালো পার্টিসিপেট করছে। তো আমরা দেখতে পাচ্ছি কি যারা এমএসএমই আছে, যাদের ৫ কোটি থেকে ১০ কোটি টাকার বিজনেস চলছে, তাদেরকে অ্যাডিশনাল ১.৫ লাখ করোড় নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে অ্যাডিশনাল ক্রেডিট প্রোভাইড করা হবে। তো এখান থেকে এরা সাবসিডিতে লোন ভালো তুলতে পারবে। স্টার্টআপ বিশেষ করে ১০ থেকে ২০ কোটি টাকা যাদের স্টার্টআপ আছে, তাদেরকে কিন্তু 1% করে হচ্ছে লোন কিন্তু প্রোভাইড করা হবে। মডারেট 1% লোন মানে আ আমরা দেখতে পাই যে বর্তমান দিনে ৮-৯% এর আগে কোনো লোন নেই। তো সেখানে 1% হারে লোন প্রোভাইড করা মানে একটা স্টার্টআপকে অনেক বড় বুস্ট দেবে। ঠিক আছে? ওয়েল রান এক্সপোর্টার্স এমএসএমই যেগুলো রয়েছে তাদেরকে ২০ কোটি টাকার টার্ম লোন আপ টু ২০ কোটি টাকা দেওয়া হবে বলে বলা হয়েছে। তো ওভারঅল আমরা যদি দেখি বিভিন্ন ফান্ড তৈরি করা হয়েছে স্টার্টআপের জন্য। ঠিক আছে? বিভিন্ন কন্ট্রিবিউশন বলা হয়েছে, ১০,০০০ কোটি টাকার মতো কন্ট্রিবিউশন দেয়া যেতে পারে। উদ্যম পোর্টাল লঞ্চ করা হয়েছে। তো এই সমস্ত কিছুতে আমরা একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করতে পারছি, সেটা হলো যে স্টার্টআপ কালচার, যেটা স্টার্টআপ কালচার ইন্ডিয়াতে অনেকদিন ধরে চলে আসছিল, সেই স্টার্টআপ কালচার কিন্তু অনেক বড়ভাবে কিন্তু একটা বুস্ট পাবে এই এমএসএমই সেক্টরে লোন দেওয়ার কারণে বা ডেভেলপমেন্টের কারণে। তো স্টার্টআপ কিন্তু অনেক ভালো একটা পজিশনে যাবে। বিশেষ করে নতুন যে আইপিও আসছে যে সমস্ত স্টার্টআপের, তারা কিন্তু একটা বুস্ট পাবে। এবার আসি মেজর স্কিমগুলো। কিরকম স্কিম আছে? যেরকম দেখো এখানে স্কিমগুলো দেয়া রয়েছে। মনরেগাতে আমরা দেখতে পাচ্ছি ৮৬,০০০ কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট আসছে। পিএম কিষানে ৬৩,৫০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে। সর্বশিক্ষা অভিযানে প্রায় ৪১,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। তো আমরা দেখতে পাচ্ছি কি রুরাল ইকোনমিকে গভর্নমেন্ট চাইছে রুরাল ইকোনমি ডেভেলপ হোক। কারণ রুরাল ইকোনমি ইস দ্য ব্যাকবোন অফ কান্ট্রি। সেটা যদি ডেভেলপ হয় তাহলে অনেক কিছু ডেভেলপ হবে। যেরকম দেখো গভর্নমেন্ট বিভিন্ন ধরনের স্কিম অফার করছে লোন রিলেটেড। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন লঞ্চ করেছে গভর্নমেন্ট। এছাড়া আমরা যদি দেখি সোলার পিভি সেল, ইভি ব্যাটারি, মোটরস, কন্ট্রোলার, ইলেকট্রোলাইজার অ্যান্ড উইন্ড টারবাইন, মানে এনার্জি সেক্টরেও কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু করছে। ৪টে সেগমেন্ট: সোলার, ইভি, উইন্ড এবং আমরা যদি দেখি হাইড্রো। এই যে ৪টে সেক্টর যেটা আমাদেরকে রিনিউয়েবল এনার্জি প্রোভাইড করছে, সেই সেক্টরে কিন্তু একটা বুস্ট এই টোটাল বাজেটে কিন্তু দেখতে পেয়েছি। এবার আসি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কিরকম আসে? যেরকম দেখো জল জীবন মিশনে আনটিল ২০২৮ অব্দি বলা হচ্ছে যে 100% কভারেজ করে দেওয়া হবে। প্রচুর টাকা গভর্নমেন্ট জল জীবন মিশনের মধ্যে ইনভেস্ট করতে চলেছে। এর কারণে কি হবে? যেগুলো পাইপিং সেক্টর আছে, অর্থাৎ পাইপ বানাচ্ছে যে সমস্ত কোম্পানি, তাদের একটা বিশাল বড় বুস্ট কিন্তু আসবে। কারণ জল বানাতে গেলে পাইপ লাগবে। সেই পাইপ কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু আসবে। নেক্সট, গভর্নমেন্ট উইল এস্টাবলিশ ১,০০,০০০ কোটি টাকা আরবান চ্যালেঞ্জ ফান্ড। এটাও তৈরি করবে যাতে সিটিগুলোকে গ্রোথ করা যায়, সিটিগুলোর মধ্যে একটা ওয়াটার কনজারভেশন ডেভেলপ করা যায়। প্লাস হচ্ছে ক্রিয়েটিভ থিংকিং যাতে করা যায় সেটা কিন্তু দেখা হবে। নিউক্লিয়ার এনার্জি মিশন লঞ্চ করা হচ্ছে। ঠিক আছে? শিপ বিল্ডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পলিসি, এটাও নিয়ে আসা হচ্ছে, যার মাধ্যমে কি হবে, মেরিটাইম শিপ যেগুলো বড় বড় মেরিটাইম শিপ যেগুলো তৈরি করা হচ্ছে, আইএনএস যেগুলো তৈরি করা হচ্ছে, সেগুলোও কিন্তু ডেভেলপ হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেরিটাইম ডেভেলপমেন্ট প্ল্যান। কত ফান্ড করা হবে? ২৫,০০০ কোটি টাকা পর্যন্ত এই ফান্ডের মধ্যে
দেওয়া হবে বলা হচ্ছে। এবার আসি হেলথ বাজেটে, এইবারের বাজেটে যেটা দেখতে পাচ্ছি ২০১৪-১৫ সালে এখানে বাজেট ছিল ৩৪,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ এই বাজেট ৩৪,০০০ কোটি টাকা থেকে ডাইরেক্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৯,০০০ কোটি টাকা। যেটা বলা হচ্ছে যে ১৯১% হেলথ সেক্টরে ইনক্রিজমেন্ট আসবে। ঠিক আছে? তাতে মেডিসিন অনেক বেশি চিপ হয়ে যাবে। যেগুলো লাইফ সেভিং মেডিসিন রয়েছে সেগুলোর দাম কমতে পারে। ডে কেয়ার ক্যান্সার সেন্টার যেগুলো তৈরি করা হবে, অনেক ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করা হবে। কারণ ক্যান্সার পেশেন্টের পরিমাণ বাড়ছে। বিশেষ করে লাং ক্যান্সারের পরিমাণ বাড়ছে। ঠিক আছে? এছাড়া যদি দেখি মেডিকেল ট্যুরিজম স্টার্ট করা হবে। অর্থাৎ গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল ট্যুরিজম। আচ্ছা, এই যে হেলথ সেক্টরকে ডেভেলপ করার মেইন রিজন হচ্ছে আমরা যখন ২০১৯-২০ তে ছিলাম, তখন সেখানে দেখেছি কোভিডের মতো একটা বিশাল বড় আ হচ্ছে একটা মহামারী যেটা এসছিল, প্রায় বহু মানুষ মারা যায় এবং সেই সময় গভর্নমেন্টের কাছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ছিল না। সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচার কোথাও না কোথাও বুস্ট করার চেষ্টা করা হয়েছে এইবারের বাজেটে। নেক্সট যদি এডুকেশন সেক্টরে আসি, এডুকেশন সেক্টরে প্রায় ৫০,০০০ অটল থিংকার ল্যাব তৈরি করা হবে ৫ বছরের মধ্যে। ঠিক আছে? এবং অল গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল যেগুলো রয়েছে সেগুলোকে ভারত নেট প্রজেক্টের মাধ্যমে ব্রডব্যান্ডের মাধ্যমে কানেক্ট করা হবে। বিশেষ করে কম্পিউটার লিটারেসিটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। ওকে? এছাড়া আমরা যদি দেখি প্রায় আইআইটি গুলোকে ইনফ্রাস্ট্রাকচার আ অনেক বেশি বুস্ট করা হবে। যেটা বলা হচ্ছে যে ৬৫০০ ভ্যাকেন্সি আরো বেশি হবে আইআইটি গুলোতে। যাতে আরো বেশি স্টুডেন্ট এসে আইআইটিতে পড়াশোনা করতে পারে। অ্যাডিশনাল ১০,০০০ অ্যাডিশনাল মেডিকেল কলেজ সিট বাড়ানো হবে নেক্সট ইয়ার থেকে এবং বলা হচ্ছে যে লাস্ট ৫ বছরে এটা ৭৫,০০০ মেডিকেল সিট তৈরি করে দেওয়া হবে। যাতে স্টুডেন্টরা এসে আ হচ্ছে মেডিকেল পড়াশোনা করতে পারে। তো এই যে পুরো ব্যাপারটা এখানে এডুকেশন সেক্টরে কিন্তু একটা বড় বুস্ট দেখতে পাচ্ছি। ন্যাশনাল সেন্টার এক্সিলেন্স এর আগে এতটা আ হচ্ছে বুস্ট কিন্তু আসেনি। মানে সত্যি কথা বলতে এতটা বুস্ট কিন্তু আমরা কোন বাজেটে দেখতে পাইনি যতটা এইবারে বাজেটে দেখতে পেয়েছি। এক্সপেন্ডিচার অফ মেজরিটিস আমরা যদি দেখি সবথেকে বেশি খরচা কোথায় করতে চলেছে? গভর্নমেন্ট যেটা বলেছে যে ডিফেন্স সেক্টরে সবথেকে বেশি খরচা করতে চলেছে। তার মানে আমরা বলতে পারি যে বড়, বড় সেক্টর যেগুলো যেগুলো বড়, বড় কোম্পানি অ্যাজ লাইক হ্যাল আছে যারা ডিফেন্সে কাজ করছে। আদানি গ্রুপের আন্ডারে একটা কোম্পানি আছে যারা আদানি ডিফেন্স বলে তারা কিন্তু কাজ করছে। এছাড়া ডিআরডিও কে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা হবে বলে ভাবা হচ্ছে। তো ডিফেন্স সেক্টরে একটা বিশাল বড় এক্সপেন্ডিচার আসতে চলেছে। রুরাল ডেভেলপমেন্ট এ বলা হয়েছে আমি যেটা বললাম এগ্রিকালচার সেক্টর সেটাকে ডেভেলপ করা হবে। তারপরে এডুকেশন সেক্টর দেখতে পাচ্ছ, হেলথ সেক্টর দেখতে পাচ্ছ। তবে নরমালি ওয়েস্ট কান্ট্রিতে আমরা যখন চলে যাই না তখন সেখানে এডুকেশনটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে একটু এডুকেশনটা কম আছে। এনার্জি সেক্টরকে দেখা হয়েছে প্রায় ৮১,০০০ কোটি টাকা এনার্জি সেক্টরে আসতে পারে। এছাড়া আমরা যদি দেখি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও তো টোটাল এক্সপোর্টটা দেখতে পাচ্ছ এই সেক্টরগুলোতে নতুন করে বুস্ট আপ আসবে। তো এর কারণে আমরা দেখতে পাই যে সমস্ত জায়গায় খরচা বাড়বে সেই সমস্ত জায়গাতে সেই সমস্ত কোম্পানির যে শেয়ার তার প্রাইস কিন্তু আস্তে, আস্তে ইনক্রিজ হবে। এবার আসি এফডিআই। এফডিআই কি আসতে চলেছে? এফডিআই লিমিটটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে ইন্ডিয়াতে 100% ইনভেস্টমেন্ট মানে 100% এফডিআই খুব কম সেক্টরে রয়েছে। তো এখন যেটা বলা হচ্ছে যাদের ৭৪% ইনভেস্টমেন্ট ছিল এফডিআই এর আন্ডারে সেটা 100% করে দেওয়া হচ্ছে। বিশেষ করে ইন্সুরেন্স সেক্টরে। ইন্সুরেন্স সেক্টরে এফডিআই 100% করে দেওয়া হয়েছে। অ্যান্ড অলসো ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক সার্ভিস এখানেও এফডিআই এর জন্য অ্যালাউ করে দেওয়া হয়েছে যে কেউ যদি এফডিআই করতে চায় এক্সপান্ড করার জন্য সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে? রুরাল সার্ভিসেও অলসো রুরাল এরিয়াগুলোতেও এক্সপান্ডিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। এবার দেখে নিই যে টাকা আসবে কোথা থেকে আর টাকা যাবে কোথায়? খরচা হবে কোথায়? দেখো টাকা আসছে কোথা দিয়ে? যেটা বলা হচ্ছে যে বেশিরভাগ টাকা দেখো এখনো পর্যন্ত গভর্নমেন্ট লোনের মাধ্যমে বেশিরভাগ টাকাকে কালেক্ট করছে। ঠিক আছে? এরপরে ইনকাম ট্যাক্স থেকে টাকাটা আসছে। জিএসটি থেকে ১৮% এর কাছাকাছি টাকা আসছে। কর্পোরেট ট্যাক্স থেকে প্রায় ১৭% এর কাছাকাছি। এছাড়া বাকি যে ডিউটিস গুলো এখানে পুরো আমি চার্ট করে দিয়েছি। এবার যদি টাকা খরচা হচ্ছে কোথায় সেটা যদি দেখি, তাহলে obviously সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ট্যাক্সেস আর ডিউটিস এ প্রচুর পরিমাণে আ টাকা খরচা হচ্ছে। মানে স্টেট গুলোকে যে টাকাটা দেওয়া হয় সেটার যে ফাইন্যান্স এর মাধ্যমে ফাইন্যান্স কমিশনের মাধ্যমে সেখানে যাচ্ছে। তারপরে বাকিটা কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট এ যাচ্ছে। তো আমাদের ফিস মানে যেটা যদি দেখি আমরা প্রচুর পরিমাণে বরোইং যেরকম করছি সেরকম ইন্টারেস্টও প্রচুর পরিমাণে দিচ্ছি। ঠিক আছে? সেন্ট্রাল সেক্টর স্কিম যেগুলো রয়েছে সাবসিডি, ডিফেন্স এগুলোতে সাবসিডি দেওয়া হচ্ছে সেগুলোতে যাচ্ছে। ডিফেন্সে ৮% এর কাছাকাছি খরচা হতে চলেছে। ফাইন্যান্স কমিশন এবং আদার ট্রান্সফার এর রিলেটেড ৮% খরচা হতে চলেছে। আমরা সেন্ট্রাল স্পন্সর স্কিমেও দেখতে পাচ্ছি ৮%, মেজর সাবসিডি গুলোতে 6%, পেনশনে ৪%। তো ওভারঅল কিন্তু আমরা যদি দেখি যে আমাদের টাকা কিন্তু খুব একটা বেশি ডেভেলপমেন্ট এর কাজে ইউজ হচ্ছে না। বেশিরভাগটাই কিন্তু আ হচ্ছে আস্তে, আস্তে আ ইন্টারেস্ট বা এই সমস্ত জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। এবার যদি ২০২৪-২৫ এর একটা টোটাল ডেটা দেখি,
টোটাল টাকা আসছে কত টাকা, যেটা বলা হচ্ছে যে ৪৭ লাখ কোটি টাকা গভর্নমেন্টের কাছে এসছে। তার মধ্যে ২৫ লাখ কোটি টাকা নেট রিসিপ্ট বেঁচে থাকবে, অর্থাৎ খরচা টরচা বাদ দিয়ে ২৫ লাখ কোটি টাকা থাকবে। যেটা বলা হচ্ছে এক্সপেন্ডিচারই প্রায় ৪৭.16 লাখ করোড় রিভাইজ এস্টিমেট এক্সপেন্ডিচার বলা হচ্ছে। দেখো, আম, আমরা যদি এখানে দেখি বরোইং বাদ দিয়ে ৪৭ লাখ টাকা ইনকাম হচ্ছে, ঠিক আছে, মানে ধার না করে ৪৭ টাকা ইনকাম হচ্ছে, আর সেখানে খরচা হয়ে যাচ্ছে ৪৭.16 লাখ। তার মানে গভর্নমেন্ট বাকিটা তাহলে ধারের ওপরেই বেঁচে থাকতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলেছে তার মধ্যে এই ৪৭ লাখ যে খরচা হচ্ছে তার মধ্যে ১০ লাখ কোটি টাকার কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, মানে বিভিন্ন ব্রিজ, রেলওয়ে স্টেশন এই সমস্ততে তৈরি করতে চলে যাচ্ছে। তার মানে গভর্নমেন্টকে বলতে গেলে কিন্তু ইনকামের থেকে খরচা বেশি হচ্ছে, তাই না? এখন খরচাকে বাঁচানোর জন্য, মানে খরচাকে ম্যানেজ করার জন্য গভর্নমেন্টের কাছে প্রায় 4.8% জিডিপির ফিসকাল ডেফিসিট চলছে। অর্থাৎ গভর্নমেন্ট টোটাল কিন্তু যদি দেখো যে খরচা বেশি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ধার নিচ্ছে, আর সেই ধারটা কত, টোটাল জিডিপির 4.8%। তাই টোটাল জিডিপি যদি সামথিং ১০০ টাকা হয়, আমি ধরলাম এক্সাম্পল দিচ্ছি, ১০০ টাকা যদি আমাদের টোটাল জিডিপি হয়, তার মধ্যে 4.8 টাকা মানে ৪ টাকা ৮০ পয়সা সেটা কিন্তু জেনে রাখো ধার নিচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে, সেই ধারে চলছে। তো গভর্নমেন্ট চাইছে এই ফিসকাল ডেফিসিট কমাতে, যাতে ধার নিতে না হয় আর আমাদের এক্সপেন্ডিচারটা যাতে আমরা কম করতে পারি এবং আমরা যাতে ইনকামটা বেশি করতে পারি, এটা গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে তো আর আসবে না। যাই হোক, এবার যদি দেখি ২০২৫-২৬-এর টার্গেট কি আছে, এটা ২৪-২৫-এর আমি এটা এসছে বললাম। টার্গেট যেটা বলছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার হতে পারে প্রায় ৯৬ লাখ কোটি টাকার কাছাকাছি এক্সপেন্ডিচার যেতে পারে। অ্যান্ড যেটা বলা হচ্ছে যে ৯৬ লাখ কোটি টাকা এস্টিমেট করা হচ্ছে আহ, হচ্ছে আহ, মানে ইনকাম আসতে পারে যেটা বলছে। অ্যান্ড 50.65 লাখ কোটি টাকা কিন্তু বলা হচ্ছে যে আসতে পারে, অর্থাৎ ৯৬ লাখ কোটি টাকা এবং ৫০ লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু টোটাল এক্সপেন্ডিচার যেতে পারে, ঠিক আছে। এর মধ্যে এখন দেখো এটা খরচা আছে, ঠিক আছে, ৯৬ লাখ কোটি টাকা খরচা হতে পারে এবং অন্য একটা জায়গাতে ৫০ লাখ কোটি টাকার কাছাকাছি খরচা হতে পারে, ঠিক আছে। আহ, এবার যদি আমরা দেখি যে নেট টাকাটা আসছে কত, ইনকাম যদি দেখো ২৮ লাখ কোটি টাকা ইনকাম হতে পারে, নেক্সট ট্যাক্স রিসিপ্ট আসতে পারে, মানে ট্যাক্স থেকে ২৮ লাখ কোটি টাকা আসতে পারে, ঠিক আছে। এবং জিডিপি 4% জিডিপি বলা হচ্ছে, 4.8% গত বছর ছিল ধার নিতে হতে, তো সেটাকে কমিয়ে 4% করা হবে বলে বলা হয়েছে, ঠিক আছে, ফিসকাল ডেফিসিটটা। আর যেটা বলা হচ্ছে যে প্রায় ধার নিতে হতে পারে প্রায় ৫৪ লাখ কোটি টাকার কাছাকাছি ধার নিতে হতে পারে, মানে গভর্নমেন্টকে ৫৪ লাখ কোটি টাকা কারো না কারোর কাছ থেকে ধার নিতে হবে, ঠিক আছে। তো কারণ কি ধারেই চলে, বেশিরভাগ কান্ট্রি কিন্তু তাদের যে ডেভেলপমেন্ট করে সেটা কিন্তু থ্রু আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এই সমস্ত কান্ট্রি থেকে অর্গানাইজেশন থেকে ধার নিয়েই চলে। যাই হোক, এটা বলা হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার, গল্প এটা বলা হচ্ছে। যাই হোক, এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা দেখো গভর্নমেন্টের বেশিরভাগ টাকা আসে ট্যাক্স থেকে। এখন অবাক করা বিষয়, গভর্নমেন্ট এইবার সেই ট্যাক্স যে রেজিমে সেখানে কিন্তু নতুন চেঞ্জেস নিয়ে আসে। কি চেঞ্জেস? দেখো এখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 26 অনওয়ার্ডস 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, নীল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ ৪ লাখ টাকা ইনকাম পর্যন্ত কোনো ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে না, ঠিক আছে। ৪ থেকে ৮ লাখ পর্যন্ত ৫% দিতে হবে, ৮ থেকে ১২ লাখ পর্যন্ত 10% দিতে হবে। এবার আমি এখানে একটু বলে দিই, এখানে গভর্নমেন্ট আবার সাবসিডি দেবে, মানে বেসিক্যালি বলতে গেলে গভর্নমেন্ট এই যে কারুর ইনকাম যদি ১২ লাখ টাকা অবধি হয় সেখানে তার 10% ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু সেই 10% ট্যাক্সের উপরে গভর্নমেন্ট বলছে তাদেরকে সাবসিডি প্রোভাইড করা হবে। সাবসিডি কথার অর্থ হচ্ছে সে সেটাকে কিন্তু ট্যাক্স ডিডাকশন হিসাবে ইউজ করতে পারে। তো তার মানে তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না টিল ১২ লাখ টাকা পর্যন্ত। সে যদি দেখিয়ে দিতে পারে, এখানে বলা আছে ট্যাক্স রিবেট করে দেওয়া হবে ১২ লাখ টাকা অবধি, অর্থাৎ ১২ লাখ টাকা অবধি তার ইনকাম যেটা থাকবে সেটাকে কিন্তু রিবেট করে দেওয়া হবে, তাকে আর ট্যাক্সটা দিতে হচ্ছে না। নর্মালি কিন্তু এটাই কিন্তু ট্যাক্স রুলস ছিল যে তোমাকে 10% দিতে হতো। তো গভর্নমেন্ট এইবারে বাজেটে ডিক্লেয়ার করে দিয়েছে যে এই ১২ লাখ পর্যন্ত যার যত ইনকাম হবে সেই ইনকামের উপরে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ঠিক আছে। আর ট্যাক্স রিবেট কত ছিল? ট্যাক্স রিবেট ছিল ৫ লাখ, ঠিক আছে, ৫ লাখ টাকা ট্যাক্স রিবেট ছিল। তার মানে ১২ লাখ টাকা যদি কারো ইনকাম থাকে আর সে যদি ৫ লাখ টাকা ট্যাক্স রিবেট পেয়ে যায়, তাহলে তার টোটাল ইনকাম পড়ে থাকলো কত? ৭ লাখ। তার উপরে 5% রিবেট পাবে, তার মানে তাকে কোনো ট্যাক্স আর দিতে হবে না। টিল ১২ লাখ টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ১২ লাখ টাকার উপরে কেউ যদি ইনকাম করে তাহলে কিন্তু তার থেকে ট্যাক্স দিতে হবে। তার মানে লজিক্যালি আমরা যদি দেখি যে ১২ লাখ টাকা বছরে
তার মানে ইনকাম সে প্রত্যেক মাসে যদি 1,00,000 টাকা করেও করে, তাতেও তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তার মানে কনজিউমারের কাছে প্রচুর টাকা এক্সট্রা পড়ে থাকবে। আর সেই টাকা সে কোথায় ইউজ করবে? বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট কিনতে ইউজ করবে। যেরকম কি বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম কিনতে ইউজ করবে। বিভিন্ন ধরনের আমরা যদি দেখি যে শপিং করবে, বিভিন্ন ধরনের জায়গাতে ইউজ করবে, স্পেন্ড করবে। কনজিউমার স্পেন্ডিং টা কিন্তু বাড়বে। এই টাকাটা কনজিউমার স্পেন্ডিং বাড়ানোর জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি কনজিউমার স্পেন্ডিং বাড়ে তাহলে কোথায় হবে? শপিং মলগুলোর প্রাইস শেয়ার প্রাইস ইনক্রিজ হবে। তো আমরা কাল থেকে কি দেখতে পাচ্ছি যে অ্যাভিনিউ সুপারমার্কেট তার কিন্তু শেয়ার প্রাইস কন্টিনিউয়াস বাড়ছে। জোমাটোর শেয়ার প্রাইস কন্টিনিউয়াস বাড়ছে। সুইগির শেয়ার প্রাইস কন্টিনিউয়াস বাড়ছে। কেন? না এই যে রিবেট, এই রিবেটের কারণে কিন্তু এগুলোতে স্পেন্ডিং কিন্তু বাড়বে। লোকের কাছে টাকা বেশি থেকে যাবে। তো সেই টাকা এবারে সে কি করবে? জোমাটোতে রাতের বেলা খাওয়ার অর্ডার করবে, সুইগিতে জিনিসপত্র অর্ডার করবে, ব্লিঙ্কিটে গিয়ে গ্রোসারি অর্ডার করবে। তো এগুলোর কারণে কনজিউমার স্পেন্ডিং কিন্তু বাড়বে। তো এটা কিন্তু নতুন বাজেটে এবার এবার অবাক কেন বিষয়? অবাক হচ্ছে না গভর্নমেন্ট এতদিন কিন্তু সবকিছুতে ট্যাক্স চাইতো। ঠিক আছে? যেরকম শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে ট্যাক্স লাগবে। হ্যাঁ? জিএসটি তো একটা স্ল্যাব বানিয়ে রেখেছিল। কিন্তু এইবারে বাজেটে কি দেখলাম? গভর্নমেন্ট ট্যাক্সটাতে ছাড় দিচ্ছে। তো এইটা কিন্তু একটা অবাক করা বিষয়। এবার যদি গভর্নমেন্ট এতটা ট্যাক্স ছাড় দেয়, তাহলে তুমি ভাবো ইনকাম গভর্নমেন্টের কতটুকু আসবে? আর সেই ইনকাম থেকে দেশ কিভাবে চলবে? জিডিপি কিভাবে ইনক্রিজ হবে? তাই না? তো এইটা তাই জন্য একটু আশ্চর্যের বিষয়। এখন দেখা যাক ভবিষ্যতে গভর্নমেন্ট কি স্টেপ নেয়। আশা করছি এই বাজেটটা জনসাধারণের জন্য তো হেল্পফুল হবে। কিন্তু লং টার্মে এই বাজেট ইনফ্লেশন ক্রিয়েট করবে পুরো ইকোনমিতে। আর তার কারণে পরবর্তীকালে এই বাজেটের জন্য সাফার করতে পারে সাধারণ মানুষ। সো ডিটেইলসে তোমাদের সঙ্গে থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।